হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 4 নম্বর প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। এর আগে 3টে প্র্যাকটিস সেট করানো হয়েছে, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে টোটাল 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো শুধু ক্লার্কশিপ পরীক্ষা না, আপকামিং যতগুলো এক্সাম আছে, যেমন ধরো ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস বা সেন্ট্রালের এক্সামগুলো, প্রতিটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লাসটি তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রতিটি প্রশ্নের সঙ্গে তোমরা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে, তো যেগুলো অজানা থাকবে তোমরা কিন্তু অবশ্যই নোট করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, আইএসও সার্টিফিকেট প্রাপ্ত ভারতের প্রথম ব্যাংক কোনটি? এর সঠিক উত্তর হবে অপশান ডি, কানাড়া ব্যাংক। 1996 সালে এই ব্যাংক প্রথম আইএসও সার্টিফিকেট পায়। কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। এটা তোমরা নোট করে রেখো। কত সাল? 1770। এই ব্যাংকটা বর্তমানে এক্সিস্ট করে না। 1832 সালের পর থেকে এই ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। গত ক্লাসের একটা প্রশ্ন ছিল, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সাল? 1921। এটা পরবর্তীকালে 1955 সালে কোন ব্যাংক হিসাবে মর্যাদা লাভ করে? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে এস্টাবলিশড হয়? 1 এপ্রিল 1935 সাল। এগুলো কিন্তু তোমরা পরপর নোট করে রেখো। পরের প্রশ্নটা দেখো, উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে সুচেতা কৃপালিনী। যদি প্রশ্ন এমন আসে যে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তো তারও উত্তর হবে সুচেতা কৃপালিনী। সরোজিনী নাইডু কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর, ইউপি গভর্নর ছিলেন। যদি বলে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু। অপশন এ দেখো, বিজয়লক্ষ্মী পণ্ডিত। খুব ইম্পর্টেন্ট নাম। একটা প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট, যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো তার উত্তর কি হবে? বিজয়লক্ষ্মী পণ্ডিত। আরও একটি ছোট ইনফরমেশন নোট করে রাখো, যে ভারত স্বাধীনতা লাভের আগে বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম মহিলা যিনি ক্যাবিনেটের সদস্য ছিলেন। 1937 সাল প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেটা ইতিহাসের ক্লাসে তোমরা জানবে। এর পরের প্রশ্নটা দেখো, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ক্যাপিটাল জি এর মান কে আবিষ্কার করেছিলেন? বাংলায় বললে হবে মহাকর্ষীয় ধ্রুবক। কোন লেটার দ্বারা ডিনোট করা হয় ক্যাপিটাল জি? মহাকর্ষের সূত্রকে আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন। তাহলে ক্যাপিটাল জি কে আবিষ্কার করেছিলেন? সেম উত্তর হবে আইজ্যাক নিউটন। 4টে অপশন আরও দেখো। অপশন বি, ল্যাভোইসিয়ার, একে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। এটাও তোমার নোট করে রেখো। জন ডাল্টন পরমাণুবাদের জনক। আর অপশন এ দেখো, হেনরি ক্যাভেন্ডিশ, ইনি হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। সবগুলো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটা দেখো, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। 4টে অপশন দেখো, কোন নদী ওড়িশার মধ্যে দিয়ে গেছে? অপশন সি, মহানদী। এই মহানদী অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে। অপশন ডি দেখো, শতদ্রু নদীর উপরে একটি খুব গুরুত্বপূর্ণ বাঁধ আছে, ভারতের লার্জেস্ট ড্যাম, যার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল। কোন নদী শতদ্রু, বা ইংরাজিতে বললে সুটলেজ? ভারতের উচ্চতম বাঁধের নাম কি? তেহরি ড্যাম। কোন নদীর উপরে? ভাগীরথী। আর হীরাকুদ বাঁধ হলো ভারতের লংগেস্ট ড্যাম, অর্থাৎ দীর্ঘতম বাঁধ। 5 নম্বর প্রশ্নটা দেখো, ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, বিষ্ণু দেবসাই।
খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। পরের প্রশ্নটা দেখো, কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম কার্ড লঞ্চ করে? এর উত্তর হবে HSBC ব্যাংক। এটা একটা ফরেন ব্যাংক, যার হেডকোয়ার্টার কোথায় আছে? লন্ডন, ইউকেতে। আর যদি এমন প্রশ্ন আসে যে প্রথম কোন ভারতীয় ব্যাংক ফার্স্ট এটিএম লঞ্চ করে, তখন সেটা হবে ICICI। যদি ভারতীয় ব্যাংকের উল্লেখ না থাকে তাহলে কিন্তু HSBC ব্যাংক হবে। আর যদি তোমাকে পার্টিকুলার বলে দেয় যে কোন ভারতীয় ব্যাংক ফার্স্ট এটিএম লঞ্চ করেছে, তাহলে কিন্তু ICICI হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রা ধাতুগুলি অর্থাৎ কয়েন মেটাল আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? মুদ্রা ধাতু মানে কি? কপার বা তামা, সিলভার বা রূপো, আর হচ্ছে সোনা। এই ধাতুগুলো দিয়ে মুদ্রা বানানো হতো বা হয়, সেই জন্য এইগুলোকে কয়েন মেটাল বলা হয়। এদের অবস্থান কোথায়? 4টে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, গ্রুপ 1B। প্রশ্নে যদি 1B এভাবে না দিয়ে 11, 12, 13, 14 এরকম দিত, তখন তোমরা কিন্তু 11 অ্যান্সার করতে। 11 শ্রেণী, ঠিক আছে, মানে 11 শ্রেণী বা 11 গ্রুপের 1Bতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কণাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভারী? খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা। প্রথমে এই তিনটে দেখো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটের মধ্যে সব থেকে ভারী কোনটা? নিউট্রন, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। এরপরে দেখো আলফা কণা আছে। আলফা কণা মানে কি? দুটো হিলিয়াম কণা। এবার হিলিয়ামের মধ্যে দেখো দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। তাহলে এই তিনটে কনসিডার করলে অবশ্যই কিন্তু আলফা কণাটা অনেক বেশি ভর হিসাবে, অর্থাৎ মাস হিসাবে। পরের প্রশ্ন দেখো, অ্যাশলে বার্টি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, শুটিং আর টেনিস। তো সঠিক উত্তর হবে অপশন ডি, টেনিস। অ্যাশলে বার্টি হলো খুব নামকরা একজন মহিলা। কোন দেশের? অস্ট্রেলিয়া। ইনি বহুবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আর উনি যে কারণে বেশি পপুলার সেটা হচ্ছে প্রথম মহিলা হিসাবে একটানা 2 বছরের উপর উনি কিন্তু র্যাঙ্ক 1 হিসাবে ছিলেন টেনিসের জগতে। পরের প্রশ্ন দেখো, জেমু হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীর, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম। জেমু হিমবাহ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? তিস্তা। পরের প্রশ্ন দেখো, কোন কমিটির সুপারিশ ক্রমে নাবার্ড স্থাপিত হয়? 5 ইয়ার প্ল্যানের ভিডিওতে অলরেডি এই প্রশ্নটা আলোচনা করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শিবরমন কমিটি। কত সালে নাবার্ড স্থাপন হয়? 12 জুলাই 1982। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যান? তো তার জন্য নাবার্ডের এই সংখ্যাগুলো অর্থাৎ লেটারগুলো মনে রাখতে বলেছিলাম। কটা লেটার আছে? 6টা। তাহলে 6 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই নাবার্ড গঠন হয়। পরের প্রশ্ন দেখো, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, পাওয়ার গ্রিড। কাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়? যারা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আছে। কোথাকার? ইন্ডাস্ট্রিয়াল। পরের প্রশ্ন দেখো, গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন? খুব ভালো প্রশ্ন। এর উত্তর হবে অপশন বি, দলাই লামা। 14 নম্বর প্রশ্ন দেখো, দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক হলো? দেখো তোমরা রামধনু 7টা রং পড়েছো, কিভাবে মনে রাখো? হয় বেনিয়া সহকলা বা ভিপজিওর হিসাবে VIBGYOR, এভাবে মনে রাখো। এবার দেখো প্রথমটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি, আর শেষেরটা হচ্ছে রেড বা লাল। এই দু ধরনের আলোর মধ্যে কনফিউশন তৈরি হয়। মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে লাল আলোর। তাহলে সব থেকে কম কার হবে? বেগুনি বা ভায়োলেট।
আর যদি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কথা বলো সেটা হবে উল্টো, বেগুনির ক্ষেত্রে বেশি, লালের ক্ষেত্রে কম। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কি হবে? কম তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাহলে অপশন ডি বেগুনি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ আর্থ 2022 পুরস্কার বিজয়ী হলেন। পরিবেশ সংক্রান্ত ব্যাপারে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 2022 সালে কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ পূর্ণিমা দেবী বর্মন। 2023 সালে কে পেয়েছে? মেয়র জোসেফিনা। অতটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা জেনে নাও। কোন দেশের? ফিলিপিন্স। 2022টাও মনে রাখবে, পূর্ণিমা দেবী বর্মন। পরের প্রশ্ন দেখো, কোন গ্রিক অক্ষর দ্বারা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয়? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো দেখে বুঝতে পারবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি ল্যামডা। একটা ফর্মুলা আছে ভি ইকুয়াল টু এন ল্যামডা। এটা ল্যামডা সাইন। ভি মানে ভেলোসিটি বা বেগ, এন মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা তোমরা নোট করে রেখো। 17 নম্বর প্রশ্নটা দেখো, ইন্দিরা গান্ধী প্রাইজ 2022 বিজয়ী হয়েছে কোন এনজিও? 22-এ কোনো এনজিও হয়নি, এটা 2021 হবে সম্ভবত। এর উত্তর হবে অপশন ডি প্রথম। এটা একটা এনজিওর নাম। এখান থেকে একটা প্রশ্ন খুব আসে যে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কোন বছর থেকে দেওয়া শুরু হয়? তো এর উত্তর হবে 1986 সাল। 1983-তে ভারত বিশ্বকাপ জেতে ক্রিকেটে, তার ঠিক 3 বছর পর থেকে। পরের প্রশ্ন দেখো, বিদ্যুৎবাহী তারে কার প্রবাহ বিদ্যুৎ সৃষ্টি করে? তো মনে রাখবে সঠিক উত্তর হলো ইলেকট্রন। মনে রাখবে যে পরিবাহীতে ইলেকট্রন যেদিকে যায়, কারেন্ট বা প্রবাহ তার ঠিক বিপরীতে যায়। পরের প্রশ্ন দেখো, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ ব্রাহ্মণী। অলরেডি এই প্রশ্নটা 5 ইয়ার প্ল্যানের ক্লাসে করানো হয়েছে। কোন 5 ইয়ার প্ল্যানে এই প্ল্যানটা তৈরি হয়? সেকেন্ড, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোন দেশের হেল্প নিয়ে তৈরি হয়? আর এর সঙ্গে জি মনে রাখতে বলেছিলাম, জি মানে জার্মানি। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা কোন দেশের হেল্প নিয়ে গঠন হয়? ডি বি মনে রাখতে বলেছিলাম, বি মানে ব্রিটেন বা ইউকে। 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল? সাধারণ অবস্থায় তরল অধাতুটির নাম? পারদ করে দিও না, কারণ পারদ হচ্ছে একটা ধাতু। এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রোমিন। 21 নম্বর প্রশ্নটা দেখো, বাবর কোন বছর গাজী উপাধি ধারণ করে? এর সঠিক উত্তর হবে অপশন বি 1527। কোন যুদ্ধের পর খানোয়ার? কার সঙ্গে হয়েছিল? রানা সঙ্গ। বাবরের যুদ্ধগুলো মনে রাখবে, প্রথমে 1526 পানিপথের প্রথম যুদ্ধ, 27-এ তো দেখলে খানোয়ার যুদ্ধ, 28-এ কি আছে? চান্দেরি, আর 1529 সেটা হচ্ছে ঘরগড়া বা ঘাগরা। তাহলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, কার সঙ্গে? ইব্রাহিম লোদি। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ, কার সঙ্গে? রানা সঙ্গ। এই যুদ্ধের পরে বাবর গাজী উপাধি লাভ করেন। 1528 খ্রিস্টাব্দে কি? চান্দেরির যুদ্ধ, কার সঙ্গে? মেদিনী রায়, উনি একজন রাজপুত রাজা ছিলেন। আর 1529 সালে ঘাগরার যুদ্ধ বা ঘরগড়ার যুদ্ধ, কার সঙ্গে? মাহমুদ লোদি এবং আফগান বাহিনী। 22 নম্বর প্রশ্ন দেখো, ব্যাংকার্স ব্যাংক অব দ্য ইয়ার 2022 কে জয়ী হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি কানাড়া ব্যাংক। আজকের প্রথম প্রশ্নই দেখেছো যে এই ব্যাংক হলো প্রথম আইএসও সার্টিফিকেট প্রাপ্ত ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। 23 নম্বর প্রশ্ন দেখো, সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা ছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি লোকনাথ বাউল। এনার সঙ্গে আরো অনেকজন ছিলেন, যেমন হরিগোপাল বাউল, প্রীতিলতা নামটা তোমরা মনে রাখবে, প্রীতিলতা ওয়াদ্দেদার।
যদি প্রশ্ন আসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা শহীদ কে ছিলেন, তো তার উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল ওয়াটার পলিসি প্রথম কবে প্রণীত হয়? ফার্স্ট হয়েছিল 1987 সালে। এরপর 2002 সালে হয়, এটাকে মডিফাই করা হয় এবং তারপরে 2012 সালে করা হয়। 1987 সাল, এই বছরটা আর কি কারণে ইম্পর্টেন্ট? এই বছর গোয়া ভারতের ফুল অঙ্গরাজ্যে পরিণত হয়, খুব ইম্পর্টেন্ট। 25 নম্বর প্রশ্ন দেখো, বিট এর সম্পূর্ণ কথাটি কি? বিটটা কি? স্মলেস্ট ইউনিট অফ ডেটা। এর ফুল ফর্ম হলো অপশন সি, বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কোন দুটো সংখ্যা নিয়ে তৈরি হয়? 0 এবং 1। 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অন্যতম প্যারামিলিটারি বাহিনী আসাম রাইফেলসের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যারা প্রথমবার দেখবে অধিকাংশ কিন্তু ভুল উত্তর করবে। কারণ কি? এখানে দেখো আসাম রাইফেলস আছে, 4টে অপশান দেখলে গুয়াহাটি আসামে অবস্থিত, ম্যাক্সিমাম ছেলে কিন্তু গুয়াহাটি অ্যান্সার করবে। কিন্তু এর সঠিক উত্তর হবে অপশান সি, শিলং। শিলং কার রাজধানী? মেঘালয়। আসাম রাইফেলস থেকে আরও অনেক প্রশ্ন আসে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ভারতের প্রথম প্যারামিলিটারি ফোর্স। কত সালে তৈরি হয় শুনলে অবাক হবে, 1835 সাল, লর্ড বেন্টিকের সময়। তখন এর নাম কি ছিল জানো? ক্যাচার লেভি। CACHERLEVY, ক্যাচার লেভি। পরে 1917 সালের দিক এই নামটা চেঞ্জ করে আসাম রাইফেলস রাখা হয়। 27 নম্বর প্রশ্নটা দেখো, পূর্ব হিমালয়ের কোন শৃঙ্গ নেপালে কুম্ভকরণ লাঙ্গল নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। কুম্ভকরণ লাঙ্গল, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক, যাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? জান্নু। জানু নয়, জান্নু, এই নামটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন বিখ্যাত সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি ছিল? মালিক কাফুর। এটা খুব পরে, মালিক কাফুর। কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা, ইনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। শেরশাহ কি নির্মাণ করেন? জিটি রোড। পরের প্রশ্নটা দেখো, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? অপশনগুলো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, কাজী নজরুল ইসলাম এবং মুকুন্দ দাস। সঠিক উত্তর হবে অপশন ডি, মুকুন্দ দাস। মুকুন্দ দাস কি নামে পরিচিত? চারণ কবি, এটা মনে রেখো। বঙ্গভঙ্গ কোন বছর হয়? 1905 সাল। দিনটাও খুব ইম্পর্টেন্ট, 16 অক্টোবর। তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? 1911 সাল। 1911 সাল আর কি কারণে ইম্পর্টেন্ট? কারণ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। কোন বছর? 1911 সালে। 30 নম্বর প্রশ্নটা দেখো, বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি, কারণ? জল বেশি ঘন, জল শীতলতর, জলের মধ্যে চাপ বেশি, আর অপশন ডি বলছে জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি। দেখো অপশনগুলো কম বেশি কাছাকাছি। আমরা কি জানি শব্দের গতিবেগ সব থেকে বেশি কোথায়? কঠিন মাধ্যমে, তারপর তরল, আর সব থেকে কম হচ্ছে গ্যাসে বা বায়ুতে। তাহলে দেখছো মাধ্যম যত ঘন হচ্ছে শব্দের বেগ তত বাড়ছে। অপশন এতে আছে জল বেশি ঘন, বিতে কি আছে? চাপ বেশি। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু এই অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন ডি, জলের আয়তন বিকার গুণাঙ্ক বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্কের ইংলিশ টার্মটা মনে রাখবে, বাল্ক মডিউলাস। এটা কি জিনিস? কোনো পদার্থের উপর চাপ যদি প্রয়োগ করো, এর প্রতিদানে সেটা কি পরিমাণ বাধা দিচ্ছে তার পরিমাপ বোঝায়। এবার দেখো জল আছে,
বায়ু আছে। এই দুটোকে তুমি যদি চাপ দাও, সব থেকে বেশি বাধা কে দেবে? জল। তাহলে জলের বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক বেশি, আর এটার জন্যই বায়ু অপেক্ষা জলের শব্দের গতিবেগও বেশি। একটু মডারেট বাট ভালো প্রশ্ন। নেক্সট দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন প্রবর্তিত হয়? তিনটে আর্টিকেল মনে রাখতে হবে, 352, 356 এবং 360। 52 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। 56 হচ্ছে রাজ্যের ক্ষেত্রে এমার্জেন্সি, যাকে প্রেসিডেন্সিয়াল রুল বলে। আর 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। ভারতে একবারও এই এমার্জেন্সিটা কিন্তু লাগু হয়নি। জাতীয় জরুরি অবস্থা 3বার হয়ে গেছে, রাজ্যের জন্য জরুরি অবস্থা তো বহুবার হয়েছে, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এটা একবারও হয়নি। প্রশ্ন কি বলেছে? সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 356। এখানে প্রশ্ন আছে কোন স্টেটে প্রথমে এমার্জেন্সি লাগু হয়? এটা মনে রেখো, পাঞ্জাব। আর যদি বলে কোন স্টেটে ম্যাক্সিমাম টাইম হয়েছে, তো সেটা হবে ইউপি। দুটো তোমরা নোট করে রেখো। 32 নম্বর প্রশ্ন দেখো, অ্যাথলেটিস ফুট রোগটি কিসের সঙ্গে জড়িত? মানে কি ঘটিত রোগ? এর সঠিক উত্তর হবে অপশন বি, ফাঙ্গাস ঘটিত, অর্থাৎ ছত্রাক ঘটিত। দাঁত, হাজা, পায়ের যে চামড়ার রোগগুলো হয় ম্যাক্সিমাম কিন্তু এই ছত্রাক ঘটিত হয়। পরের প্রশ্ন দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বাণভট্ট। বাণভট্টের লেখা আরো একটি বইয়ের নাম হর্ষচরিত, হর্ষবর্ধনের জীবনী নিয়ে রচিত। 34 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়? খুব ভালো প্রশ্ন। এর উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট। এই ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়, এটাও মনে রাখো, কারণ সূর্যের আলোতে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন ডি কি করে? আমাদের হাড় মজবুত করে, ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। রাসায়নিক নামটা মনে রাখো, ক্যালসিফেরল। ভিটামিন বি তো অনেকগুলো আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন কে এর রাসায়নিক নাম পাইলোকুইনন। পরের প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? খুব সোজা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, 1919। ডেটটাও মনে রাখবে, 13ই এপ্রিল। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। এই হত্যাকাণ্ডের পরে কোন আন্দোলন শুরু হয়? অহিংস অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন দেখো, কুইলাপাল অরণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভালো প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন সি, পুরুলিয়া। 37 নম্বর প্রশ্ন দেখো, সংসদীয় গণতন্ত্রে ভারতের অবদান কি? অর্থাৎ এই যে 4টে অপশন আছে, এর মধ্যে কোনটা ভারত নিজে বানিয়েছে? 0 আওয়ার, গিলেটিন, কাটমোশন না মুলতবি প্রস্তাব? সঠিক উত্তর মনে রেখো, 0 আওয়ার। পার্লামেন্টের ডেলি অধিবেশনগুলো কিভাবে শুরু হয়? প্রথমে হচ্ছে কোয়েশ্চেন আওয়ার, এটা শেষ হলে হয় 0 আওয়ার। 0 আওয়ার চলাকালীন ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 1 ঘন্টা। পরের প্রশ্ন দেখো, অমুক্ত মাল্যদার রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট। বিজয়নগরের অন্যতম রাজা কৃষ্ণদেব রায়। কোন ভাষায় রচিত? তেলেগু। পরের প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা কে? 4টে অপশন দেখো। সঠিক উত্তর হবে লিউয়েনহক। অপশন সি দেখো, রবার্ট কক বা কচ। এনার নামটা মনে রাখো, ইনি টিবি রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন।
এই টিবি রোগ বা যক্ষ্মা রোগ একটা সময় কিন্তু খুব মহামারী আকার ধারণ করেছিল। তখন বাংলায় একটা কথা প্রচলিত থাকতো যে যার হলো যক্ষ্মা তার নেই রক্ষা, মানে সে আর বাঁচবে না। তো সেই টিবি রোগের জীবাণু এই রবার্ট কচ আবিষ্কার করেন। জীবাণুটার নাম কি ছিল? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। সেটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া। আর অপশন বি, এডওয়ার্ড জেনার, এই নামটাও মনে রাখো। ইনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। বসন্ত মানে পক্স বা স্মল পক্স, গুটি বসন্ত যেটা বলে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু কে ছিলেন? প্রশ্নটা ভালোভাবে পড়বে। দীক্ষা গুরু বলেছে, কোন দেবতার ভক্ত বলেনি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ঈশ্বরপুরী। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায় ছিল? প্রায় এই প্রশ্নটা আসে, সেটা হলো নবদ্বীপ। কোথায় অবস্থিত? নদিয়া। তাহলে আমরা এতক্ষণ 40টা জিকে প্রশ্ন আলোচনা করলাম। যেগুলো অজানা তথ্য সেগুলো অবশ্যই তোমরা নোট করে রেখো। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পরের ক্লাসে আরও একটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।